স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্বে কোভিড-19-এর কারণে যে স্থবির অবস্থা হয়ে আসছে তা কাটানোর জন্য সৈয়দ জাফর আলী স্যারের নির্দেশনাক্রমে আমাদেরকে অনলাইন ক্লাস কভার করার জন্য বলা হয়েছে। এজন্য আমরা এখানে প্রাণান্তকভাবে চেষ্টা করতেছি যে এই কোভিড-19-এর কারণেও যাতে তোমাদের পড়ালেখা সুন্দরভাবে চলে। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে তোমাদেরকে আলোচনা হবে। হ্যাঁ, তো এই তড়িৎ রাসায়নিক কোষের চিত্র দেখো তোমাদেরকে আমি এখানে এঁকে দিচ্ছি, এবং এই তড়িৎ রাসায়নিক কোষের ব্যাপারগুলো আমি তোমাদেরকে আগের লেকচারেও কিছু ধারণা দেওয়া হয়েছে, এখন আবার আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো যে এখানে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে। অর্থাৎ এখানে দেখো রাসায়নিক যে ব্যাপারগুলো দেখো, এখানে জিঙ্ক সালফাইড ব্যবহার করা হচ্ছে, কপার সালফাইড ব্যবহার করা হচ্ছে, এখানে তোমাদেরকে রাসায়নিক বস্তু ব্যবহার হচ্ছে, এবং দেখতে পারতেছো এটা হলো দ্রবণ, জিঙ্ক সালফেটের দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, এবং দুটি পাত্র নেওয়া হয়েছে, একটা জিঙ্ক সালফেটের দ্রবণ নেওয়া হচ্ছে, কপার সালফেটের দ্রবণ নেওয়া হচ্ছে, এবং এর মধ্যে দেখো জিঙ্কের একটি দণ্ড দেওয়া হচ্ছে। তোমরা এই সম্পর্কে আগে ধারণা পেয়েছো যে দণ্ডটা ব্যবহার করে তাকে বলা হয় তড়িৎদ্বার। আচ্ছা, তারপরে এখানে দেখো কপারে আরেকটি দণ্ড দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় কপার তড়িৎদ্বার। তার মানে বোঝা গেল এখানে যে দুটি পাত্রের সাহায্যে একত্রিত করে একটি কোষ সৃষ্টি হলো। তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে যে এই তড়িৎ রাসায়নিক কোষটি তাহলে দুটি অর্ধকোষের সমষ্টি। একটাকে বলতেছে জারণ অর্ধকোষ, আরেকটা হলো বিজারণ অর্ধকোষ। এখন তোমরা বলতে পারো যে স্যার, জারণ অর্ধকোষ বা বিজারণ অর্ধকোষ এটা আপনি কিভাবে ডিফাইন করলেন? এখানে কে ডিফাইন করার জন্য আমাকে ধাতুর সক্রিয়তা সিরিজের প্রয়োজন হবে। এই ধাতুর সক্রিয়তা সিরিজ হলো যে বিজ্ঞানীরা এই প্রমাণ বিজারণ বিভবকে নির্ণয় করার জন্য প্রথমে একটিকে প্রাথমিক তড়িৎদ্বার ধরেছে, সেটা হলো হাইড্রোজেন। প্রাথমিক তড়িৎদ্বার হাইড্রোজেনের তড়িৎদ্বার প্রমাণ বিজারণ বিভব সেটা হলো 0 ভোল্ট, এটাকে স্ট্যান্ডার্ড ধরে তারপর নির্ণয় করে দেখেন লিথিয়ামের প্রমাণ জারণ বিভব দেখা যায় যে 3.04 ভোল্ট, এবং তা অবশ্যই পজিটিভ। পরেরটা সোডিয়াম, সেটা হলো 2.71, তারপরটা হলো জিঙ্ক 0.76, তারপরটা হাইড্রোজেন 0, তারপরটা হলো কপার। এখন একটা জিনিস খেয়াল করো, এই ধাতুর সক্রিয়তা সিরিজে একটা জিনিস খেয়াল করো, উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, প্রমাণ বিজারণ বিভব উপর দিকে বৃদ্ধি পাচ্ছে। এখন তুমি বলতে পারো স্যার, এই যে এই মানটা প্রমাণ জারণ বিভব কেন বললেন? প্রমাণ এর জন্য বললাম যে এই দ্রবণটা যে ব্যবহার করা হয়েছে সেটা হলো প্রমাণ অবস্থায়। প্রমাণ বলতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হবে, আর যে দ্রবণটা ব্যবহার করবে তার ব্যবহার হবে 1 মোলারিটি। আচ্ছা, এখন জারণ বিভব কেন? এখানে জারণ বিভব কেন দেওয়া হয়েছে? কারণ জারণে আমরা জানি ইলেকট্রন ত্যাগ হয়। দেখো লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, তাই এটা হলো জারণ বিভব। যদি উল্টা হতো সেটা হলো বিজারণ বিভব, তাহলে লিথিয়াম প্লাসটা আগে আসতো, লিথিয়ামটা পরে আসবে। তার মানে বোঝা গেল এটা হলো লিথিয়ামের জারণ বিভব, যা 3.04। যদি লিথিয়ামের প্রমাণ বিজারণ বিভব হতো, উল্টা হতো, তাহলে লিথিয়ামটা প্লাসটা আগে চলে আসবে, আর পরে হলো শুধু লিথিয়াম থাকবে, আর এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন যেরকম ধনাত্মক তখন হয়ে যাবে ঠিক ঋণাত্মক। তার মানে আমি জারণ বিভব থেকে বিজারণ বিভবও আমি নির্ণয় করতে পারবো, প্রত্যেকটা ক্ষেত্রে একই। আর নিচে আরেকটা জিনিস দেখো, কপারেরটা হলো ঋণাত্মক। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এখন এখান থেকে আমি মানগুলো কালেক্ট করে আমরা খেয়াল করব যে এখানে টোটাল যে এই তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ চালক বল, এটাকে বলা হয় ইএমএফ। এটা কিভাবে নির্ণয় করব? ইএমএফ হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। এটা কিভাবে নির্ণয় করব? এখানে যে জারণ বিভব আসবে, বিজারণ বিভব আসে, তার সমষ্টি করে আমরা দেখব যে এই কোষের ইএমএফ কত। আচ্ছা, এখন এই কোষের বিক্রিয়াগুলো কিভাবে ঘটতেছে আমি একটু দেখব। হ্যাঁ, বিক্রিয়া হবে কি হবে না এটাও আমি দেখব।
আচ্ছা, এখন এই তড়িৎ রাসায়নিক কোষে দেখো জিঙ্ক দণ্ড এবং দ্রবণ জিঙ্ক 2+। আচ্ছা, আমি এইভাবে লিখতেছি কারণ এটাতে জারণ ঘটবে। এখন প্রশ্ন হলো কেন জারণ ঘটবে এটাতে? এটা তো বিজারণও ঘটতে পারে। আচ্ছা, এই দেখার জন্য আমি সেই ধাতুর সক্রিয়তা সিরিজে আমি আবার যাব। যা প্রমাণ জারণ বিভব যত বেশি তার জারণ ঘটবে। দেখি এখন এই দুইটা কোষের মধ্যে একটা হলো জিঙ্ক আর একটা হলো কপার। দেখি কার জারণ বিভব বেশি। এই সিরিজে দেখি কার জারণ বিভব বেশি, জিঙ্ক আর কপার। জিঙ্কের জারণ বিভব হলো 0.76 আর কপারের জারণ বিভব হলো -0.34। অবশ্যই জিঙ্কেরটা বেশি, তাহলে জিঙ্কের জারণ ঘটবে, সেই ইলেকট্রন প্রদান করবে। তাই করছে, জিঙ্ক দণ্ড থেকে ধাতু নিয়ে সেই পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাই জারণ বিভব, জারণ বিক্রিয়া ঘটছে। তাই আমি জিঙ্কটা আগে দেব, তারপর এই যে এই দাগটাকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বারে সেই ইলেকট্রন দিয়ে জিঙ্ক 2+ রূপান্তরিত হয়েছে। এটার কথা হলো এটা, এই টুকের কথা হলো এটা, লিখলাম। আচ্ছা, তাহলে এটা যদি জারণ বিভব হয়, এটা যদি জারণ অর্ধকোষ হয়, তাহলে এটা হবে বিজারণ অর্ধকোষ। তাহলে বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে ঠিক উল্টা হবে। কপার 2+, দ্রবণ, এই দ্রবণ তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে কপারে রূপান্তরিত হবে। অর্থাৎ তাহলে বোঝা গেল যে এখানে তড়িৎদ্বারে কপার লেগে থাকবে। আর জিঙ্কের ক্ষেত্রে কি হবে? তাহলে জিঙ্কের ক্ষেত্রে ক্ষয় হতে থাকবে, উল্টা হবে। আচ্ছা, তাহলে এটাই হলো। তাহলে কপার ইলেকট্রন গ্রহণ করলো, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু চার্জ 2। তাহলে কপার ধাতুতে রূপান্তরিত হলো। আচ্ছা, তারপর এই কোষের যে সামগ্রিক বিক্রিয়া লিখে দিই এখানে, যে কোষের সামগ্রিক বিক্রিয়া এখানে দেওয়া হলো। এই বিক্রিয়াটা এই কোষে ঘটছে। তাহলে এই কোষের সামগ্রিক বিক্রিয়াটা কোষ বিক্রিয়া হিসেবে আমি কিভাবে লিখব? এইভাবে লিখব, এই দুইটাকে একত্রিত করে মাঝখানে আরেকটা তড়িৎদ্বার দিব বা আরেকটা বড় একটা দাগ দিব। এটাই বোঝাচ্ছে এই কোষের কোষ বিক্রিয়া বা সাংকেতিক উপায়ে প্রকাশ। আচ্ছা, এখন যদি এখানে একটি সেতু দ্বারা, এটাকে বলা হয় লবণ সেতু দ্বারা সংযোগ করা হয়, তাহলে এখানে আরেকটি দাগ দিতে হবে। এই আরেকটি দাগ দেওয়ার মানে হলো এখানে লবণ সেতু যোগ করা হলো। আচ্ছা, লবণ সেতুটা হলো যেমন একটি তীব্র বিশ্লেষিত লবণ, যেমন পটাশিয়াম ক্লোরাইড। এটার সাহায্যে 2 দ্রবণকে যোগ করা হবে। কারণ একটা জিনিস খেয়াল করো, এখানে কপারের আয়ন আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কপার ধাতুতে রূপান্তরিত হচ্ছে, তার মানে কপার আয়ন কমে যাচ্ছে। তখন সেই লবণের থেকে আয়ন নিয়ে একটা সাম্যাবস্থার সৃষ্টি করবে। আবার এখানে দেখো জিঙ্ক সালফেটের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে সাম্যাবস্থার জন্য এখান থেকে ক্লোরাইড আয়নটা চলে আসবে দ্রবণে, তখন একটা সাম্যের সৃষ্টি হবে। তখন আমরা বিদ্যুৎটা উৎপন্ন হতে থাকবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎটা উৎপন্ন হতে থাকবে। এর জন্য এই লবণ সেতু ব্যবহার করা হয়। এই লবণ সেতু যদি ব্যবহার না করা হয়, তবে এই বিদ্যুৎটা উৎপন্ন হতে বিঘ্নর সৃষ্টি করবে। এই বিঘ্ন সৃষ্টি যাতে না হয়, এর জন্য এই লবণ সেতু ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয়। আচ্ছা, এ হলো তোমাদের তড়িৎ রাসায়নিক কোষের একটি সামগ্রিক ধারণা। এখন এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে থেকে আমরা ইএমএফ নির্ণয় করব। ইএমএফ নির্ণয় করা সহজ একটা সূত্র হলো, সূত্রটা আমি প্রথমে লিখতেছি, ই জারণ প্লাস ই বিজারণ, এটা হলো ইএমএফ নির্ণয়ের সূত্র। বা এটাকে আরেকটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ই নট
সেল। ই নট মানে হলো প্রমাণ অবস্থা, আবার বলতেছি ই নট মানে হলো প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় টেম্পারেচার থাকবে 25°C এবং এই দ্রবণের ঘনমাত্রা থাকবে 1 মোলারিটি। আচ্ছা, তাহলে এখন ই জারণ, ই কার জারণ ঘটেছে একটু আমরা খেয়াল করি। কার জারণ ঘটেছে? এখানে জিঙ্কের জারণ ঘটেছে, এখানে লিখে দিই জিঙ্কের জারণ। এই যে এই বিক্রিয়াটা জারণ অর্ধ বিক্রিয়া, জিঙ্কের জারণ ঘটতেছে। তাহলে জারণ বিক্রিয়াটা কিভাবে লিখব? জিঙ্ক, জিঙ্ক 2+। আচ্ছা, তারপর কি লিখতে হবে? বিজারণ কার হইতেছে? কপারের। কপার। আচ্ছা, তাহলে এখন তাহলে আমাদের এসে বললো যে জিঙ্ক আর কপারের জারণ আর বিজারণ কিভাবে হলো, বের হয়ে গেল। আচ্ছা, তারপর এখন এই মানগুলো আমি এই ধাতু সক্রিয়তা সিরিজ থেকে বসাবো। কীভাবে ধাতু সক্রিয়তা সিরিজ বসাবো? দেখো, এটা হলো প্রমাণ জারণ বিভব, দেখো এটা সাথে মিলে যায়, তাহলে এটাই এই মানটাই আমরা লিখতে পারবো। তাহলে বাকিগুলো আমি মুছে দিই, বাকিগুলো আর আমার দরকার হবে না, আমার এই দুইটা মান হলেই চলবে। তাহলে এখন ই নট সেল, তাহলে এই মানটা কত আসে? তাহলে জিঙ্কের জন্য 0.76 ভোল্ট। আচ্ছা, তারপর কি আসে? এখন তারপরটা হলো কপারের। দেখো এইটা আর এইটা কি মিলল? না, মিলে নাই। এখানে কপার আগে আর কপার 2+টা আয়নটা হলো পরে। এখানে ঠিক দেখো তার উল্টা, কপার 2+ আর কপার। তাহলে বোঝা গেল এটা হলো জারণ বিভব, কিন্তু এখানে লাগবে আমার বিজারণ বিভব, তাহলে উল্টিয়ে যাবে। তাহলে উল্টিয়ে গেলে অবশ্যই কি হবে? প্লাস বিজারণ বিভব হলে উল্টিয়ে গেলে অবশ্যই এই ঋণাত্মক চিহ্নটা হয়ে যাবে ধনাত্মক। তাহলে ঋণাত্মক চিহ্নটা যদি ধনাত্মক হয় তাহলে হবে 0.34 ভোল্ট। এই জিনিসটা একটু আমার মনে রাখতে হবে যে প্রমাণ জারণ বিভব দেওয়া আছে, এখন আমার বিজারণ বিভবে রূপান্তরিত করতে হলে তাহলে আমি কপার 2+টা যদি আগে আনি আর কপারটা যদি পরে নিই তাহলে দেখো একই রকম হয়ে যাচ্ছে। তারপর কি করতে হবে? চিহ্নটা চেঞ্জ করতে হবে, যদি ঋণাত্মক থাকে তাহলে এটাকে ধনাত্মকে রূপান্তরিত করতে হবে, তাই করছি আমি। আচ্ছা, করে নিলাম। তারপরে এখন মোট এখন যোগ করে দিই, যোগ করে দিলে কত আসে? 1.1 ভোল্ট চলে আসে। আচ্ছা, তাহলে এই যে আমি ই নট সেল বা ইএমএফ এই যে পেলাম, এটা কার জন্য? এই তড়িৎ রাসায়নিক কোষের জন্য, জিঙ্ক এবং কপার যুক্ত যে তড়িৎ রাসায়নিক কোষ, এর জন্য আমি এই মানটা পেলাম। আচ্ছা, তাহলে এই মানটা পাওয়ার জন্য আবার যদি তোমাদেরকে প্রশ্নে দিয়ে দেয় এই বিক্রিয়ার ইএমএফ নির্ণয় করো, তাহলে এই সিস্টেম একই আসবে। তারপর যদি তোমাদেরকে দিয়ে দেয় এই চিহ্নযুক্ত তড়িৎ রাসায়নিক কোষের ইএমএফ নির্ণয় করো বা ই নট সেল নির্ণয় করো, তাহলে একইভাবে তোমাকে করতে হবে। সূত্র হলো এটা, ই নট সেল ইকাল টু ই জারণ প্লাস ই নট বিজারণ, সূত্র একটি ব্যবহার করবা। আচ্ছা, তারপর বের করার পর এখন আমি ই নট সেল পেয়ে গেলাম। এখন কতগুলো সিদ্ধান্ত আমার আসবে, সেই সিদ্ধান্তগুলো আমি এখন লিখতেছি। সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত, যদি ই নট সেল ধনাত্মক হয় তবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ই নট সেল ধনাত্মক হয় তবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কথা সহজ, হ্যাঁ, ই নট সেল ধনাত্মক, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন কিভাবে আসে? উদ্দীপকে আসবে, হয়তো তোমাকে বিক্রিয়া দিতে পারে অথবা কোষ বিক্রিয়া দিয়ে দিতে পারে অথবা চিত্র দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে উক্ত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা বিশ্লেষণ করো, তখন তোমাদেরকে এখানে এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখন যদি এভাবে না দিয়ে এই বিক্রিয়াটার ঠিক উল্টা হয়,
কিরকম, যেন আমি এখন একটা মুছে দিচ্ছি। এই বিক্রিয়াটার উল্টা বলতে বুঝাইতেছি আমি এভাবে 2 প্লাস প্লাস কপার কপার 2 প্লাস, হ্যাঁ উল্টাভাবে। এখন দেখি এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না, একটু আমরা দেখি। আচ্ছা তাহলে এখন এটার তাহলে প্রথমে এটা কি নির্ণয় করতে হবে, ই নট সেল নির্ণয় করতে হবে। ই নট জারণ প্লাস ই নট বিজারণ, ই নট জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, আগেরটার ঠিক উল্টা হইতেছে এখানে, জিঙ্ক 2 প্লাস জিঙ্ক প্লাস ই নট কপার কপার 2 প্লাস। এটা আমি কিভাবে লিখলাম, এই যে দেখো জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কে রূপান্তরিত হয়েছে, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কের রূপান্তরিত, কপার থেকে কপার 2 প্লাস আয়নে রূপান্তরিত হচ্ছে, কপার থেকে কপার 2 প্লাস আয়নে, জারণ বিজারণ। আচ্ছা এখন মানগুলো কি হবে একটু খেয়াল করো, দেখো জিঙ্ক এবং জিঙ্ক 2 প্লাস মান ছিল 0.76, আর এখানে দেখো জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, তাহলে বিপরীত হয়ে যাবে, উল্টিয়ে যাবে, অর্থাৎ -76। পরের মানটা দেখো ঠিক উল্টা, দেখো কপার 2 প্লাসটা আগে তারপর কপার, আর এখানে দেখো কপার আগে তারপর কপার 2 প্লাস, সুতরাং এটা হবে -34। তাহলে পেয়ে গেলাম আমি ই নট সেল এখানে ঋণাত্মক। তা ই নট সেল যদি ঋণাত্মক হয়, তাহলে ই নট সেল যদি ঋণাত্মক হয় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তাহলে সুতরাং এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। সহজ ব্যাপার, তাহলে এগুলো আয়ত্ত করো, আশা করি এখান থেকে একটা প্রশ্ন কমন পড়ে এবং তোমরা এখান থেকে অবশ্যই এই ম্যাথমেটিক্সটি শিখে তোমরা সহজে আয়ত্ত করে ভালো নাম্বার পাবা, এটা প্রত্যাশা করে আজকে তোমাদেরকে ক্লাস এখানে শেষ করা হলো। ধন্যবাদ।